আমার শাশুড়ি আমায় ভীষণ ভালোবাসতেন। আমাদের পরিবারে আমার শাশুড়ি আর আমার স্বামী আর বড় একজন যা। আমার স্বামীর বড় ভাই বেশিরভাগ সময় প্রবাসে থাকেন। ওদের বিয়ের 9 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি ওদের। আমার বিয়ের সবেমাত্র 5 মাস হয়েছে। আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসেন, কিন্তু আমার বড় যাকে বাড়ির কাজের মেয়ের মতো সব সময় অত্যাচার করেন ও কথা শোনান। আমি ছিলাম একটু ধনী পরিবারের মেয়ে, আর আমার বড় যা, ও ছিল অনেক গরিব একটা পরিবারের মেয়ে। আর এদিকে ওর কোনো সন্তানও হচ্ছে না, সেজন্য আমার শাশুড়ি বাড়ির সব কাজ ওকে দিয়েই করাতেন, আমাকে কোনো কাজ করতে দিতেন না। আমিও অনেক খুশি হই। আমার জায়ের উপর আমার একটুও মায়া হতো না। আমি ওকে অনেক হিংসে করতাম, কারণ আমি যেহেতু ধনী পরিবারের মেয়ে ছিলাম। আমার শাশুড়ি প্রতিদিন বসে বসে আমার জাকে বলতেন আমাকেও আমার শাশুড়িকে চা করে এনে দিতে। আমার যা ও শাশুড়ির কথায় কথায় সব কথা কাজ করে দিত, কিন্তু ও স্বামীর কাছে কোনো কিছু নালিশ করেনি কখনো। ওর স্বামী 6 মাসের মধ্যে একবার বাড়িতে এসে 1 মাস থেকে আবার প্রবাসে চলে যেতেন, কিন্তু আমার স্বামীকে আমি কোথাও যেতে দিই না। আমাদের বিয়ে সবেমাত্র 5 মাস হয়েছে। আমার শাশুড়ি আমার যাকে বলেন, তুই একটা অলক্ষী মেয়ে, এই দেখ আমার ঘরে লক্ষ্মী এসেছে, এবার ও আমাকে আমার বংশধর দেবে। তোর বিয়ের 9 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তুই আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাতে পারিসনি। আমার যা লুকিয়ে লুকিয়ে অনেক কান্না করতো, কারণ ও নিজের কষ্ট বলার জায়গা ছিল না, ওর বাবা মা কেউ নেই। একটা বড় ভাই ছিল, বিয়ে দেওয়ার পর ভাইয়ের সাথেও সম্পর্ক শেষ হয়ে গেছে বোনের। এতে ভুলেও কোনোদিন আসে না। আমি আমার শাশুড়িকে সব সময় উস্কে দিতাম, যাতে আবার বড় যাকে আরো অপমান করেন। ওর সাথে এক বাড়িতে থাকা আমার যেন অসহ্য লাগতো, কিন্তু কি করব, বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আমি ওকে একটু বেশি হিংসে করতাম, কারণ আমার বড় যা আমার থেকে দেখতে অনেক সুন্দর ছিল। আমি ভয় পেতাম যে আমার স্বামীর নজরটা যেন ওর উপর না পড়ে। আমি চেয়েছিলাম আমার যাকে এই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু ওরা দুজনই এক বাবার সন্তান, আমি চাইলেও এমনটা করতে পারবো না। আমার শাশুড়ি বৌমাকে ভালো না বাসলেও নিজের ছেলেকে তো ভালোবাসেন। আর ওনার শুধু একটাই ইচ্ছা যে এই করে একটা বংশধর আসবে। ওদের বিয়ের অনেক দিন হয়ে গেছে, কোনো সন্তান হয়নি, তাই আমার শাশুড়ি নিজের ছোট ছেলেকে কম বয়সে বিয়ে দিয়েছেন, যাতে একটা নাতি নাতনির মুখ দেখতে পারেন। এভাবেই দিন চলতে থাকে। আমার বিয়েরও এখন 1 বছর হয়ে গেছে। আমার শাশুড়ি আমাকেও জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা, তুমিও কি আমাকে নাতি নাতনির মুখ দেখাবে না নাকি? আমি আমার শাশুড়িকে কি বলবো বুঝতে পারছিলাম না। আর আমি আর আমার স্বামী অনেক চেষ্টা করেও আমাদের সন্তান হচ্ছে না। একদিন আমিও আমার স্বামী বাড়িতে কিছু না বলে ডাক্তারের কাছে যাই। তখন ডাক্তার বলেন আমি নাকি কখনো মা হতে পারবো না। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছেন ডাক্তার বাবু? ডাক্তার বলেন এটা সত্যি, কখনো মা হতে পারবে না। আমার স্বামী এই কথা শুনে ওর একটুও খারাপ লাগেনি মনে হচ্ছিল। কিন্তু এমনটা কেন হলো? সব মানুষের ইচ্ছে থাকে সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে। আমার স্বামীর কি একটু ইচ্ছে নেই? রিপোর্টটা বাড়িতে নিয়ে যাইনি আর, কারণ আমার শাশুড়ি দেখতে পেলে আমাকে অত্যাচার করা শুরু করে দেবেন। কিছুদিন পর আমার স্বামীর বড় ভাই বাড়িতে আসেন। আসার পর আমার শাশুড়ি যা নয় তা বলছেন, কিন্তু আমি সেটা জানতাম না যে ওরা আগে থেকে ডাক্তার দেখিয়ে বসে আছে। আসলে আমার জায়ের কোনো সমস্যা নেই, ওর স্বামীর সমস্যা। ডাক্তার বলেছিলেন আমার স্বামীর বড় ভাই নাকি একটা রোগে আক্রান্ত, সেজন্য ওদের কোনো সন্তান হচ্ছে না। যখন আমার শাশুড়ি নিজের বড় ছেলের সাথে বকাবকি করেন, তখন উনি সব সত্যিটা নিজের মাকে বলে দেন যে স্বপ্নার কোনো সমস্যা নেই, আমার সমস্যা, সেজন্য আজ বিয়ের 10 বছর হয়ে গেছে, আমাদের কোনো সন্তান হচ্ছে না। তারপরও আমার শাশুড়ি নিজের বৌমাকে ভালো চোখে দেখতেন না। আরো 1 মাস দাদা আবারও প্রবাসে চলে যান। কিছুদিন পর আমি হঠাৎ অনুভব করলাম যে আমার শাশুড়ি আমার বড় যাকে ভীষণ খেয়াল রাখছেন, ভালোবাসছেন। আমি বুঝতে পারছিলাম না এর মধ্যে কি রহস্য আছে। এখন আমার শাশুড়ি আমাকে দিয়ে সংসারের সব কাজ করাতেন, আর আমার বড় যাকে সব সময় বসিয়ে রাখতেন, আর ফিস ফিস করে আমার বড় যাকে কিছু বলতেন। আমি অনেক শোনার চেষ্টা করি, কিন্তু কিছুই শুনতে পাই না। আমি সামনে এলে আমার দিকে আর চোখে তাকাতেন আমার শাশুড়ি। উনি কেমন মহিলা বোঝা যায় না। আমার উপরে অত্যাচার আমি যেন সহ্য করতে পারছি না। একবার ভেবে নিয়েছিলাম সবকিছু আমার বাবা মার কাছে বলে দেব, যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসেন না, কিন্তু আবার মনে হলো আমি যে কখনো সন্তানের মা হতে পারবো না। আর যদি আমি এখানে থেকে ডিভোর্স নিয়ে চলে যাই, তাহলে অন্য কোথাও আবারও বিয়ে দিয়ে দেবেন। সেখানে গিয়েও আমি সন্তানের মা হতে পারবো না। আমার সাথে সেখানেও যদি এমন হয়, তাহলে সারা জীবন আমি কি করব? সবাই বন্ধা নারী বলে আমার অপমান করবে। এইভাবে আমি সহ্য করে আছি। এখন বুঝতে পারছি যে আমি আমার বড় যাকে হিংসে করতাম, সেজন্য আজ আমায় এই ফল ভোগ করতে হচ্ছে। অহংকার পতনের মূল। আজ আমি সেটা অনুভব করতে পারছি। কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি আমার স্বামী আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমি ওর কাছে যেতে চাইলেও আমাকে সব সময় দূরে সরে রাখে।
আমি ওর কাছে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে, কিন্তু আমার সব কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমার স্বামী এখন আমার সাথে কেন এমন করছে। হয়তো আমি সন্তানের মা হতে পারবো না, সেজন্য ও আমার সাথে এমনটা করছে। পরের দিন আমি আবারও দেখি যে আমার শাশুড়ি ফিসফিস করে আবার আমার বড় যাকে কিছু বলছিলেন। তখন আমার মনে কেমন যেন একটা খটকা লাগে, কারণ আগের দিন রাতে আমি আমার যাকে ভীষণভাবে বমি করতে দেখেছি। ওর সাথে আমার বেশি মেলামেশা নেই, আমি যেমন ওকে পছন্দ করি না ঠিক তেমনি ও আমায় পছন্দ করতো না। পরের দিন আমার যা গেস্ট রুমে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে আমি, আমার শাশুড়ি ও আমার স্বামী সবই ছিলাম। আমার স্বামী তাড়াতাড়ি গিয়ে আমার যাকে তুলে আমাদের বেডরুমে এনে শুইয়ে দেয়। এইসব দেখে আমার সারা শরীর যেন রাগে জ্বলছিল, কিন্তু এই বাড়িতে এখন আমার আর কোনো সম্মান নেই। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গিয়ে আমার শাশুড়ির সাথে ঝগড়া করতে শুরু করি। তখন কথা কাটাকাটির মধ্যে আমার শাশুড়ি আমাকে যা বলেন শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ আমার শাশুড়ি বলে আমার বড় বৌমা মা হতে চলেছে, ওকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। আমি তো অবাক হয়ে যাই, কারণ ওর স্বামী কি যেন একটা অসুবিধা, ও বাবা হতে পারবে না। তাহলে আমার যা মা হচ্ছে কি করে? আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলে উনি বলেন আমার বৌমা আমার ছোট ছেলের সন্তানের মা হতে চলেছে। আমার সারা শরীর যেন পাথর হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যেন আমি মৃত অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার মুখ দিয়ে কোনো কথা আসছিল না। আমি বললাম এসব কি বলছেন আপনি? আমার শাশুড়ি বলেন এটাই সত্যি। একদিন আমার ছোট ছেলে আর বৌমা ওরা রান্নাঘরে ফিসফিস করে কথা বলছিল। আমি সেখানে গিয়ে শুনতে পাই যে আমার বৌমা তার দেওরকে বলছে যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এবার কি করব? সন্তানটা যেভাবেই হোক নষ্ট করতে হবে। সেখানে আমি গিয়ে উপস্থিত হই। ওরা পাপ করেছে জেনেও আমি এই সন্তানটা নষ্ট করতে দেইনি, কারণ এই বাড়িতে আমার বংশধর আসবে। আমি আমার বড় বৌমাকে অত্যাচার করতাম, তাই ও বাধ্য হয়ে এমনটা করেছে। কিন্তু এতে আমার কোনো অসুবিধা নেই, কারণ যে সন্তান আসতে চলেছে সে ওর স্বামীর না হলেও এই বংশেরই সন্তান। তাই এই ব্যাপারে কাউকে কিছু না বলে চুপচাপ থাকো। এই বাড়িতে একটা বংশধর আসা খুব জরুরি। মরে যাওয়ার আগে আমার নাতি নাতনির মুখ দেখে আমি মরতে চাই। তখন আমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে থাকি, এত বড় শাস্তি কেন আমাকে পেতে হলো? আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কাকে বলবো আমার মনের কষ্ট। পরের দিন সকালে আমার যা বসে শাশুড়িকে বলছে মা আপনার ছেলে বাড়িতে আসার পর আমি তাকে কি বলে কথাটা জানাবো? ও তো জানতে পারবে যে ও সন্তান নয়, তখন ও কি করবে? কিন্তু আমার ডাইনি শাশুড়ি এই কথার উপর বলেন ও কিছু জানতে পারবে না। ও বাড়িতে আসার পর আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। আমি বলবো যে ওর অসুস্থতা দূর হয়ে গেছে, তাই ও সন্তানের বাবা হতে পেরেছে। তো আজকের পর থেকে তুমি আমার ছোট ছেলের সাথে কোনো ধরনের খারাপ সম্পর্ক রাখতে পারবে না। এই কথা শুনে আমার যা রাজি হয়ে ও বলে আমি প্রথমেও আপনার ছোট ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাইনি, ও জোর করে আমার সাথে সম্পর্ক বানিয়েছে। আমিও আপনার অত্যাচারে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, তাই নিজের সুখ শান্তির জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমার শাশুড়ি বলেন যে আমি আজই ফোন করে আমার ছেলেকে বাড়িতে আসতে বলবো, তাহলে ও সব কিছু বুঝতে পারবে। আমার মনে শুধু একটাই প্ল্যান চলছিল যে আমি কি করে আমার শাশুড়িকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব, কারণ উনি একজন মেয়ে হয়ে এত বড় একটা নোংরামিকে আশ্রয় দিচ্ছেন। উনি মা হয়ে এমনটা করেন কি করে? ফোন করে নিজের বড় ছেলেকে বাড়িতে আসতে বলেন। তুই জিজ্ঞেস করে কি হয়েছে? তখন আমার শাশুড়ি বলেন অনেক খুশির একটা খবর, তুই বাড়িতে আয়, তারপর জানতে পারবি। আমার স্বামী আমার সাথে এখনো ঠিকমতো কথা বলেন না। আমি সবকিছু জেনেও না জানার ভান করে থাকি। 3 দিন পর আমার স্বামীর বড় ভাই বাড়িতে আসেন। বাড়িতে আসার পর আমার শাশুড়ি পাশে বসিয়ে বলেন যে বৌমা মা হতে চলেছে। এই শুনে ওর স্বামী ভীষণভাবে ঘাবড়ে ওঠেন। কি বলছো মা? ও মা হতে চলেছে মানে? আমি বাড়িতে নেই, তাহলে ও কি করে মা হয়? আর তুমি খুব ভালো করেই জানো যে আমি একটা রোগে আক্রান্ত, আমি বাবা হতে পারি না। আমার শাশুড়ি বলেন তোর রোগটা হয়তো কমে গেছে, তাই তুই বাবা হতে চলেছিস। ঠিক আছে বলে ওনার বড় ছেলে ঘরে যান। আমি সবকিছু বলবো ভাবছিলাম সত্যিটা বললে উনি কোনো একটা রাস্তা বের করবেন, কিন্তু আমার শাশুড়ি আমাকে এমনভাবে মানা করেন যে আমি বলতে পারি না। রাগে আমার সারা শরীর জ্বলছিল, মনে হচ্ছিল বিষ খাইয়ে আমার শাশুড়িকে মেরে ফেলি। পরের দিন আমাদের একটা বাড়িতে বিয়ের দাওয়াতের জন্য যেতে হয়। সেখানে আমার শাশুড়ি ছাড়া আমরা সব গিয়েছিলাম। রাত 1টার সময় ঘরে এসে আমরা যার যার করে শুয়ে পড়ি। সকালে যখন আমি আমার শাশুড়ির ঘরে যাই, গিয়ে আমি চিৎকার করে উঠি, কারণ আমার শাশুড়ি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। সারা বিছানা এলোমেলো ছিল। আমি চিৎকার করতে সেখানে আমার স্বামী, আমার যা ও আমার স্বামীর বড় ভাই তারা সব চলে আসে। নিজের মাকে এই অবস্থায় দেখে ওরা দুই ভাই কাঁদতে থাকে। তখন আমি লক্ষ্য করে দেখি আমার শাশুড়ির গলায় কিসের যেন একটা চিহ্ন দেখা যাচ্ছিল। আমি দেখে বুঝতে পারছিলাম যে ওনাকে কেউ
কেউ মেরেছে। আমি কিছু না বলে চুপচাপ ছিলাম, কারণ আমি অনেক খুশি হয়েছি। আমিও তো এই রাস্তাটাই খুঁজছিলাম। ভাগ্যিস আমাকে এই কাজটা করতে হয়নি। হঠাৎ এই চিহ্নটা আমার স্বামীর চোখে পড়ে যায়। ও সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। ও বলে যে আমরা সবাই বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই সুযোগে কেউ এসে আমার মাকে মেরে দিয়েছে। সেখানে পুলিশও তাড়াতাড়ি আসেন, এসে সবকিছু তদন্ত করে দেখছিলেন। হঠাৎ পুলিশ আমার স্বামীর বড় ভাইকে বলেন যে আপনি এদিকে আসেন। উনি কাছে আসার পর ওনার গলায় রক্তের দাগ দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল কারণ নখ লেগে এমনটা হয়েছে। তখন ওনার উপর পুলিশের সন্দেহ হলো। তো জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করেন, তারপর পুলিশ মারধর শুরু করেন। তারপর আমার স্বামীর বড় ভাই সবকিছু স্বীকার করে ফেলেন যে আমি মাকে খুন করেছি, কারণ এমন মা সংসারে রাখা উচিত নয়। উনি মায়ের নামে কলঙ্ক। তারপর সবকিছু অফিসারকে বলেন আমার স্বামী, বলেন যে খার বিয়েতে যাওয়ার আগে আমি মায়ের ঘরে এসেছিলাম। এখানে আসার পর মা আমাকে বলেন যে তোর বউয়ের ঘরে যে সন্তান, এটা আসলে তোর নয়। আমি সত্যিটা না বলে তোকে পারছি না, এই সন্তানটা তোর ছোট ভাইয়ের। মায়ের কথা শুনে মনে হচ্ছিল আমার মাথায় যেন রক্ত উঠে গিয়েছিল। মা হয়ে এমনটা বলছেন কি করে? তখন আমি নিজের রাগকে কন্ট্রোল করে রাখলাম। বললাম, মা যা হবার হয়ে গেছে, এই সন্তানটা আমি রাখতে চাই না। আমি কাল গিয়ে এই সন্তানটাকে নষ্ট করে দেব। আমার উপর রেগে আমার গালে থাপ্পড় মারেন। নিজে বাপ বাপ করে আমাকে শাসন করছিলেন আমার মা। আমি যদি দোষ করতাম তাহলে একবার নয় 1000 বার আমাকে মারতে পারেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এত বড় একটা পাপকে আশ্রয় দিয়ে আমার মা নিজের বংশধর বাড়াতে চাইছেন, সেজন্য আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। মায়ের গায়ের ওড়না দিয়ে মায়ের গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলেছি আমি। এবার আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব, কারণ আমার কোনো কষ্ট নেই যে আমি আমার মাকে হত্যা করেছি। ছোটবেলা থেকে যে মাকে বাবা মা দুজনের সম্মান দিয়ে এসেছি, আজ সেই মা এত বড় ধোঁকা আমাকে দিলেন। তারপর আমার স্বামীর বড় ভাইকে 5 বছরের জেল হয়ে যায়। কারণ ওনার মায়েরও দোষ ছিল, সেজন্য। তা না হলে একসাথে 20 বছরের জেল হতো। বলেছিলেন সন্তানটাকে নষ্ট করে দিতে, কিন্তু সেই সন্তানের 6 মাস গর্ভে হয়েছিল, তাই সেটা আর নষ্ট করা যায়নি। দাদা জেলে যাওয়ার পর সন্তানটার জন্ম হয়েছে, একটা ছেলে হয়েছে আমার বড় জায়ের ঘরে। এই বাচ্চাটার কোনো পাপ নেই, তাই আমি ওকে কোনো ধরনের হিংসা করি না। 5 বছরের জেল খাটিয়ে তারপর আমার স্বামীর বড় ভাই আবার বাড়িতে ফিরে আসেন, আর সেই সন্তানকে আমাদের কাছে দিয়ে ওরা এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যান অন্য জায়গায় একটা বাড়ি বানিয়ে। আমার যা এই সন্তানটাকে দিতে চায়নি, অনেক কান্নাকাটি করছে। এই প্রথমবার আমার জায়ের উপর আমার একটু মায়া হলো। আমি বললাম, বৌদি ও এখানেই থাক, তোমার যখন দেখতে ইচ্ছে করবে এসে দেখে যেও। দাদা চাইছে না যে এই সন্তানটা তোমাদের কাছে রাখতে। বাচ্চাটার বয়সও 5 বছর হয়ে গেছে। ও আমাকে নিজের মা বলে চিনে, ওর মা আসলে ওনাকে আন্টি বলে ডাকে। মনে হয় আমার জায়ের অনেক কষ্ট লাগে, কিন্তু কি করব, এই দুনিয়ার সাথে মিলিয়ে তো চলতে হবে। তাই আমাদের ছেলেকে আর সত্যিটা বলতে পারিনি। তারপর থেকে এভাবেই আমাদের জীবনটা চলছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।